ইউনূস মহামান্য হাইকোর্ট আওয়ামী লীগের সকল মামলা তুলে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার অনুমতি দিলেন। খুব শীঘ্রই আওয়ামী লীগ সরকার বাংলাদেশ আসতেছে। এই ভিডিওটি শেয়ার করে পুরো দেশকে জানিয়ে দাও। এবার জামাত এবং এনসিপির মুখোশ খুলে দিল মাহফুজ আলম। কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন। এইদিকে দুপুর পরেই কঠিন অ্যাকশন নিয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। এখন যেটি শোনা যাচ্ছে যে গোপন স্থানে অবস্থান করেও সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন। শুরু থেকেই শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিয়ে আসছিলেন, অনলাইন বৈঠকগুলোতে নিয়মিত অংশ নিচ্ছিলেন এবং যেগুলোর কোনো কিছুই ডক্টর ইউনূস সরকার ঘোরতর আপত্তি জানিয়ে এলো তাতে কোনো প্রকার কর্ণপাত করেনি ভারত সরকার। উপদেষ্টা মাহফুজ এনসিপির পুরা মুখোশটাই খুলে দিছে। মানে এই মুহূর্তে তিনি সরকারে নিয়ে পদত্যাগ করেছেন। আর এমন এক দেশের কাছেই এনসিপির মুখোশ খুলে দিয়েছে যে আজকের দিনে এই বিষয়টা টক অফ দ্য বাংলাদেশে পরিণত হয়ে গেছে। ভোট নিয়ে আস্তে আস্তে উত্তেজনা বাড়ছে, এটা সত্য, কিন্তু আমার মনে হয় না সেই উত্তেজনা এমন পরিমাণ যাতে নির্বাচন একেবারে তছনছ হয়ে যাবে। রাজশাহীতে তারেক রহমান একটা কথা বলেছেন যে নির্বাচন বাধাগ্রস্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে। দর্শক, নির্বাচন নিয়ে সহিংসতা যখন বাড়ছে, গতকালকে আমরা দেখেছি শেরপুরের জিনাইগাতিতে জামাতের একজনের মৃত্যুর ঘটনা। সেখানে আজকে নানা রকমের ভিডিও ছড়িয়ে পড়ছে, স্টিল ছবি ছড়িয়ে পড়ছে। জামাত বিএনপি সংঘর্ষের ফলে এটা হয়েছিল এবং জামাতের লোকজন প্রথমে বিএনপিকে আক্রমণ করেছিল, তাদের হাতে দেশীয় নানা ধরনের অস্ত্র দেখা গেছে, এরকম ছবি ছড়িয়ে পড়ছে। ছবির বিশ্বাসযোগ্যতা নিয়ে আমাদের মনে সন্দেহ থাকতেই পারে, সেটা ভিন্ন কথা। বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় নপুংসক অর্থাৎ কাপুরুষকে জানেন? বলতে পারবেন? যারা অনেক বুদ্ধিমান, অনেক চতুর, তারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আমি কাকে নিয়ে কথা বলতে চাচ্ছি। এই নপুংসক আসলে কে বা কারা বা কোন সম্প্রদায় বা কোন গোষ্ঠী? যারা ধরতে পেরেছেন তারা অনেক চালাক, অনেক বুদ্ধিমান, আর যারা ধরতে পারেন নাই তাদের উদ্দেশ্যে বলছি, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে সব থেকে বড় নপুংসক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জামাতের এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 5 আগস্টের পর প্রথমে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিল। 5 আগস্টের পর বললে ভুল হবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর 5 আগস্ট সেনাপ্রধান যখন তার বক্তব্য দিলেন, তিনি দেশের জাতির দায়িত্ব নিয়েছিলেন। তিনি বলেছিলেন আর কোনো হামলা হবে না, দেশে তিনি একটা সুশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি দেখতে চান, দেশ স্থিতিশীল হোক। 5 আগস্ট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম। কূটনৈতিক অবস্থান থেকে ভারত যাকেই সমর্থন দিক না কেন বা যে অবস্থানেই থাকুক না কেন, আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয়ে ভারত যে শেষ পর্যন্ত তার সর্বোচ্চ করণীয়টা করে যাবে সে কথা আমি শুরু থেকেই বলে আসছি। নিশ্চয়ই দর্শক আপনাদের অনেকেরই মনে থাকার কথা। এবং ভারতের প্রায় সব দলই যে এই বিষয়ে ঐকমত্য অবস্থানে রয়েছে সেটিও আমরা জানি। এখন যেটি শোনা যাচ্ছে যে গোপন স্থানে অবস্থান করেও সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করছেন। শুরু থেকেই শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দিয়ে আসছিলেন, অনলাইন বৈঠকগুলোতে নিয়মিত অংশ নিচ্ছিলেন এবং যেগুলোর কোনো কিছুই ডক্টর ইউনূস সরকার ঘোরতর আপত্তি জানিয়ে এলো তাতে কোনো প্রকার কর্ণপাত করেনি ভারত সরকার। এবং সবসময় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা দায়িত্বশীল বিভিন্ন পর্যায় থেকে এগুলো ক্ষেত্রে বলা হয়েছে যে কারো বাক স্বাধীনতায় বাধ সাধে না ভারত। এমনকি বিবিসিতে দিল্লিতে এবং কলকাতায় অফিস ভাড়া করে দলীয় কার্যক্রম পরিচালনা করছে সেখানে অবস্থানরত আওয়ামী লীগ নেতারা, এমন একটি প্রতিবেদন তো প্রকাশিত হলো, যদিও সেটি অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তো এতদিন বিভিন্ন অডিও বার্তায় কিংবা অনলাইন বৈঠকগুলোতে শেখ হাসিনা তার বক্তব্য প্রচার করে এলো বা তার নির্দেশনা বিভিন্ন বিষয় দিয়ে এলো, আমরা হঠাৎ করে দেখলাম তিনটি আন্তর্জাতিক বার্তা সংস্থা বা গণমাধ্যম, যেমন রয়টার্স, CNN সহ 3টি গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রচারিত হলো একযোগে। এটি তো আর ভারত সরকারের অনুমতি ছাড়া সম্ভব নয় নিঃসন্দেহে। যাই হোক, এখন তিনি নিয়মিত ভারতের বিভিন্ন গণমাধ্যমকে অনলাইনে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন এবং সেগুলো প্রকাশিত হচ্ছে। এর মধ্য দিয়ে আমরা শুনলাম যে গত 23শে জানুয়ারি একটি সংবাদ সম্মেলনে তার ভার্চুয়াল উপস্থিতি, তার বক্তব্য শোনানো হলো। তারপর শোনা যাচ্ছিল যে তিনি ভিডিও কলে আসবেন এবং যে কোনো সময় ভিডিও কলে যুক্ত হতে পারেন। যেহেতু ভিডিও কলে যুক্ত হলে সেটির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির লোকেশন নির্ধারণ করা যায়, অনেকেই পারে, সেই জায়গা থেকে তিনি ভিডিও কলে একদিন যুক্ত হননি। এখন যে কোনো মুহূর্তে ভিডিও কলে আসতে পারেন এমনকি শোনা যাচ্ছে। এমন সব খবরের মধ্যে দিয়ে যেটি এইবার
বেশ সরব, মানে বেশ জোরে সোরে বিভিন্ন গণমাধ্যমে আসছে যে তিনি দিল্লির গোপন স্থান থেকে বা গোপন স্থানে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দীর্ঘ একটি বৈঠক করেছেন। অতএব শুরুতে যেটি বলছিলাম যে এসবের কোনো কিছুতেই অবাক হওয়ার থাকবে না, যদি কিনা সেখান থেকে বিশেষ কোনো কিছু ঘটে যায়। গণমাধ্যমকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা যেটি বলছেন, ভারত সরকার দিল্লিতে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বিশাল একটি বাড়িতে শেখ হাসিনাকে অত্যন্ত মর্যাদার সাথে রেখেছে। শেখ হাসিনাকে সেবা ও সহায়তার জন্য অনেকেই কাজ করছেন। এই বাসস্থানের নিরাপত্তা বলয়ও কয়েক স্তরে বিন্যস্ত। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মিস্টার আরাফাতের মতন কয়েকজন নিয়মিত তার সঙ্গে দেখা করছেন। এমনকি মাঝে মধ্যে তার ছোট বোন শেখ রেহানাও সেই গোপন স্থানে তার থাকার স্থানটিতে একসাথেই অবস্থান করেন। যেই বিষয়গুলো গণমাধ্যমে এসেছে সেখান থেকে জানা যাচ্ছে যে লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের 5 নেতা 21শে জানুয়ারি শেখ হাসিনার সঙ্গে দীর্ঘ এই বৈঠকটি করেন। কড়া নিরাপত্তা বেষ্টনী পার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা শেখ হাসিনার থাকার স্থানটিতে তাদেরকে নিয়ে যান এবং মোবাইল ফোন বা অন্যান্য কোনো সামগ্রী নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। শেখ হাসিনার সঙ্গে যারা সাক্ষাৎ করেছেন তাদের একজন গণমাধ্যমকে বলছেন যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। শেখ হাসিনার পারমিশনের পর নিরাপত্তা যাচাই করে যুক্তরাজ্য আওয়ামী লীগের এই দলকে নিরাপত্তা বাহিনীর গাড়িতে করে শেখ হাসিনার বসবাসরত বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং তারা বলছেন যে শেখ হাসিনাকে ওই সময় যথেষ্ট আত্মবিশ্বাসী আত্মপ্রত্যয়ী বলে মনে হয়েছে এবং তার শরীর যে ভেঙে পড়েছে, যেসব গুণ যন্ত্রণা ছিল তার আসলে কিছুই নয়, তবে শারীরিক ওজন কিছুটা কমেছে। যাই হোক, যে 5 নেতা শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের, তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র একজন আনোয়ারুজ্জামান চৌধুরী এবং যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এবং ভারতে 1 সপ্তাহ যুক্তরাজ্য আওয়ামী লীগের এই 5 নেতা অবস্থান করে 26শে জানুয়ারি তারা লন্ডন ফিরে গেছেন। এই হচ্ছে বিষয়। 2024 সালের 10 ডিসেম্বর এই যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সামনে ভার্চুয়ালি ভাষণ দিয়েছিলেন শেখ হাসিনা। গত 21শে জানুয়ারি যে বৈঠকটি যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সঙ্গে হয়েছে এটি নতুন কোনো বৈঠক নয়। এর আগেও আওয়ামী লীগের কয়েক নেতা একসঙ্গে যারা কলকাতা অবস্থান করছেন এই মুহূর্তে তারা শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। অতএব খুব শিগগিরই যদি মানে এইসব বৈঠকের মাধ্যমে কি হবে আমি নিশ্চিত নই, তবে এটুকু বলা যেতে পারে যে যদি বড় কিছু ঘটে যায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, সেই পুরনো কথাটি আমাদেরকে সবসময় মনে রাখতে হয়। এবং আল জাজিরা যে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, শেখ হাসিনা নেই, পলাতক, নির্বাচনে আওয়ামী লীগ নিষিদ্ধ, কিভাবে টিকবে এই দলটি, সেটি বিষয়ে আপনাদেরকে জানিয়েছি। অর্থাৎ বাস্তবতার জায়গা থেকে যা কিছু দৃশ্যমান আমাদের সামনে, হঠাৎ করে তার মধ্য দিয়ে অনেক কিছু যদি ঘটেও যায়, নিশ্চয়ই সেখানে বিস্মিত হওয়ার কিছু থাকবে না, খুব স্বাভাবিকভাবেই। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। দর্শক, নির্বাচন নিয়ে সহিংসতা যখন বাড়ছে, গতকালকে আমরা দেখেছি শেরপুরের ঝিনাইগাতিতে জামাতের একজনের মৃত্যুর ঘটনা, সেখানে আজকে নানা রকমের ভিডিও ছড়িয়ে পড়ছে, স্টিল ছবি ছড়িয়ে পড়ছে। জামাত বিএনপি সংঘর্ষের ফলে এটা হয়েছিল এবং জামাতের লোকজন প্রথমে বিএনপিকে আক্রমণ করেছিল, তাদের হাতে দেশীয় নানা ধরনের অস্ত্র দেখা গেছে, এরকম ছবি ছড়িয়ে পড়ছে। ছবির বিশ্বাসযোগ্যতা নিয়ে আমাদের মনে সন্দেহ থাকতেই পারে, সেটা ভিন্ন কথা, কিন্তু দুই দলই যেহেতু সংঘর্ষে লিপ্ত হয়েছিল এবং সেই সংঘর্ষ মৃত্যু পর্যন্ত গিয়েছে। আজকে দেখেছি আমরা নোয়াখালীতে বিএনপি এনসিপির সংঘর্ষ, সেখানে 10 জন আহত হয়ে হাসপাতালে গিয়েছে। এরকম একটা পরিবেশে ভয়ঙ্কর একটা খবর এসেছে গতকালকে এবং আজকে, এই 2 দিন মিলিয়ে। সেই ভয়ঙ্কর খবর হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য আমেরিকা এবং ইংল্যান্ড, এই 2 দেশ, বিশ্বের এই 2 প্রভাবশালী দেশ বাংলাদেশে তাদের নাগরিকদের উপরে সতর্কতা জারি করেছে। যুক্তরাজ্য বাংলাদেশে ভ্রমণের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে, আর আমেরিকা বাংলাদেশে অবস্থিত তাদের নাগরিকদের এক ধরনের রেড অ্যালার্ট জারি করেছে। এই বার্তাটা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপরে একটা বড় ধাক্কা, যেখানে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি নেই, সব ঠিকঠাক আছে। চলুন একটু জেনে দেখি আমেরিকা কেন রেড অ্যালার্ট জারি করলো
যুক্তরাজ্য কেন তার নাগরিকদের বাংলাদেশে আসতে নিষেধ করছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। বিশ্বের দুই প্রভাবশালী দেশ আমেরিকা এবং ইংল্যান্ড, এই দুই দেশ যে নির্দেশ জারি করেছে বাংলাদেশের ব্যাপারে, সেটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। বাংলাদেশ এবং ভারতের দুই গণমাধ্যম এই দুইটা খবর নিশ্চিত করছে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তারা বলছে, তাদের শিরোনামটা দেখে নিন, তারা বলছে নির্বাচনে অশান্তির আশঙ্কা, বাংলাদেশ মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন, জারি 7 দফা নির্দেশিকা। 7 দফা নির্দেশিকা জারি করেছে এমনটা তারা বলছে। এই খবর তারা যখন দিচ্ছে তখন বাংলাদেশের গণমাধ্যম যুগান্তর তারা বলছে, তাদের শিরোনামটা দেখে নিন, তারা বলছে বাংলাদেশ ভ্রমণের সতর্কতা জারি যুক্তরাজ্যের। অর্থাৎ বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে না পারলেই না, এরকম যদি হয় তাহলে যেন তারা কোনোভাবেই বাংলাদেশ সফর না করে, এরকম সতর্কতা জারি করেছে। আগে আনন্দবাজারের খবরের দিকে যায়। আনন্দবাজার বলছে আগামী 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন, ওই দিন একই সঙ্গে জুলাই সনদ নিয়ে গণভোট, কিন্তু নির্বাচন ঘোষণার থেকেই উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ। এই প্রেক্ষিতেই আসন্ন জাতীয় নির্বাচনে অশান্তির আশঙ্কা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সেই আশঙ্কা থেকেই এবার সে দেশে থাকা, অর্থাৎ বাংলাদেশে থাকা আমেরিকার নাগরিকদের সতর্কতা জারি করলো, বার্তা দিল ঢাকার মার্কিন দূতাবাস। নির্বাচনের আগে এবং নির্বাচনের সময় কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তা জানিয়ে 7 দফা নির্দেশনাও জারি করেছে তারা। আগামী 12ই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন, একই দিনে গণভোট, কিন্তু নির্বাচন ঘোষণার পর থেকে উত্তপ্ত হয়ে উঠছে বাংলাদেশ। বিক্ষিপ্ত অশান্তির ঘটনাও ঘটছে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে বিক্ষোভ আন্দোলন ততই বাড়ছে। সেই সব বিক্ষোভের মাঝে সহিংসতাও চেহারাও নিচ্ছে। বাংলাদেশে থাকা সংখ্যালঘুদের উপরে অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে আসছে। কয়েকজন সংখ্যালঘু মানুষকে হত্যা করার অভিযোগে সরগরম বাংলাদেশ। সেই আবহে এবার বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন। ঢাকায় মার্কিন দূতাবাসের তরফে কিছু সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। জানানো হয়েছে নির্বাচনের সময় সহিংস ও উগ্রপন্থী হামলা হতে পারে, দুষ্কৃতকারীদের নজর থাকতে পারে বিভিন্ন ধর্মীয় স্থান। সেই সব বিষয়ে মাথায় রেখে মার্কিন নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত। শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে অশান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে। মার্কিন নাগরিকদের উচিত অশান্তি এড়িয়ে চলা, যে কোনো ধরনের সভা সমাবেশ থেকে নিজেদের দূরে রাখা উচিত বলে মনে করছে মার্কিন দূতাবাস। নির্দেশিকায় আরও জানানো হয়েছে নির্বাচনের কথা মাথায় রেখে আগামী 10 ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে বাইক চালানোর উপরে নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের সরকার। আগামী 11 এবং 12ই ফেব্রুয়ারি সব রকম যানবাহনের উপরে একই নির্দেশিকা বলবৎ থাকবে। সেই বিষয়টি মাথায় রেখে বাংলাদেশে থাকা আমেরিকানদের সীমিত পরিষেবা প্রদান করবে ঢাকার মার্কিন দূতাবাস। বাংলাদেশে থাকা মার্কিনদের উদ্দেশ্যে ট্রাম্প প্রশাসনের পরামর্শ, বড় জনসমাগম বা বিক্ষোভ এড়িয়ে চলুন, সর্বদা আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন, স্থানীয় সংবাদ মাধ্যম কী ধরনের সংবাদ পরিবেশন করছে সেদিকে নজর রাখুন, জরুরি ভিত্তিতে যোগাযোগ করার জন্য নিজের মোবাইল সবসময় চার্জ দিয়ে রাখার পরামর্শ দিয়েছেন তারা। অশান্তি এড়িয়ে কিভাবে যাতায়াত করা সম্ভব তা নিয়ে পর্যালোচনা করার বার্তাও দিয়েছে তারা। অনেক কথা বলেছে মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে। এই কথা যখন মার্কিন দূতাবাস থেকে আসছে তখন যুক্তরাজ্যের ব্যাপারে যুগান্তর বলছে নিজ দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য। বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদী গোষ্ঠী সম্ভাব্য আক্রমণের ঝুঁকি বিবেচনায় এমন বার্তা জারি করেছে দেশটি। বৃহস্পতিবার গতকালকে ব্রিটিশ ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস থেকে এই ভ্রমণ সতর্কতা জারি করা হয়েছে। নোটিশে বলা হয়েছে FCDO পরামর্শের বিরুদ্ধে ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ বীমা বাতিল হয়ে যেতে পারে। দেশটি তার নাগরিকদের জানিয়েছে যে ভ্রমণের ক্ষেত্রে সাবধানতার সঙ্গে পরিকল্পনা ও স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসরণ করা উচিত। এছাড়া FCDO বাংলাদেশের বিভিন্ন অংশে অত্যাবশ্যকীয় ভ্রমণ ছাড়া সব জায়গায় ভ্রমণ না করার নির্দেশনাও দিয়েছে। নোটিশে পার্বত্য চট্টগ্রামে 3 জেলায় অত্যাবশ্যকীয় ভ্রমণ ব্যতীত সব ধরনের ভ্রমণ না করার নির্দেশও দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে এই দুই দেশ এক ধরনের রেড অ্যালার্ট জারি করলো। এটার মিনিংটা এটাই দাঁড়ায় যে বিশ্বের প্রভাবশালী এই দুই দেশ মনে করছে বাংলাদেশে তাদের নাগরিকদের নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে। নিরাপত্তা বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে তাদের নিরাপত্তা নেই, এরকম ভাবনা তাদের, সেই ভাবনা থেকেই তাদের নাগরিকদের উপরে এরকম নির্দেশনা জারি করলো। যুক্তরাষ্ট্র আমরা দেখেছি যে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না, যুক্তরাজ্য পাঠাচ্ছে কিনা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। আজকে সরকারের তরফ থেকে জানানো হয়েছে মাত্র 16টা দেশ পর্যবেক্ষক পাঠাচ্ছে। এটা কিন্তু একটা বড় ব্যাপার। মাত্র 16টা দেশ, বিশ্বের এত দেশের মাঝে মাত্র 16টা দেশ পর্যবেক্ষক পাঠাচ্ছে বাংলাদেশের নির্বাচনে, যখন কিনা আমাদের সরকার প্রধান নোবেলজয়ী বিশ্ববরেণ্য প্রফেসর ইউনূস, যিনি নিজেই একটা সাইনবোর্ড বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রেস উইং বারবার বলেছে যে প্রফেসর ইউনূসের কাছে ছুটে আসতে চায় বিশ্ববাসী। ছুটে আসার নজির আমরা দেখছি তাদের কথাতেই আজকে আমরা জানতে পারলাম মাত্র 16টি দেশ পাঠাচ্ছে বাংলাদেশের নির্বাচনের পর্যবেক্ষক, যার মধ্যে নেই আমেরিকার মতো মহা পরাক্রমশালী দেশ যারা কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না। সেই ক্ষেত্রে আগামী নির্বাচনটা কতটা গ্রহণযোগ্য করতে পারে সরকার, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এটা আল জাজিরার একটা প্রতিবেদন। খেয়াল করেন যে ভোটের মাঠে আওয়ামী লীগ নেই, কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে যে
আওয়ামী লীগের কথাগুলো আসছে। যেমন গত 15 বছরে নির্বাচনের মাঠে বা ভোটের মাঠে বিএনপি জামাত ছিল না, কিন্তু সরকারি দলই, তখনকার সরকারি দল, তাদের বক্তব্যে কিন্তু তাদের নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। মানে জাতীয় পার্টি আর কোনো প্রতিদ্বন্দ্বী হিসেবে কেউ মনে করতো না আওয়ামী লীগের। যাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করা হতো বিএনপি জামাত, তারা মাঠে ছিল না, কিন্তু আলোচনায় থাকতো বিএনপি জামাত। 15 বছর শাসনামলে বিএনপি নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হয়েছে, জামাত ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আবার জামাত যেহেতু ক্যাডার ভিত্তিক দল, তার একটা অবস্থান রয়ে গেছে। বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই কারণে বিএনপি লুকাতে পারেনি, বিএনপি প্রকাশ্যেই ছিল, এবং প্রকাশ্যে থাকার কারণে আওয়ামী লীগ টার্গেট করে করে বিএনপি নির্মূল করেছে। আসলে প্রথম দফায় জামাতের উচ্চ পর্যায়ের নেতাদের ফাঁসি দেওয়ার পর অধিকাংশ জামাত নেতাকর্মীরা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে অথবা আওয়ামী লীগের সঙ্গে মিশে গেছে, সেটা এখন তো প্রকাশ্য হয়েছে। বিপদে ছিল বিএনপি 15 বছর ধরে নির্যাতন নিপীড়ন সইতে সইতে তার সাংগঠনিক অবস্থা খুবই করুণ হয়ে গেছে। ইতিমধ্যে বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হয়েছিলেন, লাস্ট 8-10 বছর তার রাজনৈতিক কার্যক্রম ছিল না। লন্ডন থেকে কোনো রকমে তারেক রহমান টিকিয়ে রেখেছিল। বিএনপির নেতারা দেখে যায়নি, কিন্তু তাদের শক্তির সামর্থ্যটা দিনে দিনে কমেছে, কারণ অসংখ্য মামলা, হামলা, গুম, খুনের মধ্য দিয়ে নেতাকর্মীদের একটা অংশ নিষ্ক্রিয় হয়ে গিয়েছিল, আরেকটা অংশ পালিয়ে গিয়েছিল, আরেকটা অংশ কারাগারে ছিল। প্রকাশ্যে যারা ছিল তারা মামলা মোকদ্দমা নিয়ে জর্জরিত ছিল, তারপরও বিএনপি ছিল সাংঘাতিকভাবে জনপ্রিয় একটি দল। শেখ হাসিনার পতনের পর বিএনপি অবস্থাটা কি হলো? বিএনপি সেই সাংগঠনিক দুর্বলতা কিন্তু দেখা গেল। তখন টিকে ছিল, মানুষের সমর্থন ছিল, কিন্তু যখন শেখ হাসিনা পালায় গেল তখন বোঝা গেল যে তাদের কোথায় কোথায় শূন্যতা। সেই শূন্যতা পূরণ করতে তারেক রহমান দেরিতে আসা বিএনপি যথেষ্ট পরিমাণ তার খেসারত দিচ্ছে, এখনো নির্বাচনের মাঠ সে গোছাইতে পারে। তারপরও যেহেতু নির্বাচন বিএনপি আস্তে আস্তে গোছায় উঠছে, জামাত আরো ভালোভাবে গুছিয়ে গেছে, আওয়ামী লীগ কি হবে? অনেকে বলছেন যে যদি এই নির্বাচনটা হয়ে যায় আওয়ামী লীগের আর মানে টিকে থাকার কোনো সম্ভাবনা নেই, আওয়ামী লীগ মুছে যাবে। খেয়াল করেন, আওয়ামী লীগের বিগত 3-4 মাস আগেও বেশ কিছু জটিকা মিছিল এখানে ওখানে হইতো, এখন কিন্তু কোনো মিছিলের কোনো একেবারে টিকিও নাই, কোথাও মিছিল নেই। আগে থানাগুলো তটস্থ থাকতো, আওয়ামী লীগ কোথা থেকে কখন মিছিল বের করে, এখন কিন্তু তারা মিছিল বের করে না, বরং তারা এখন আস্তে আস্তে বিলীন হচ্ছে জামাতে, বিএনপিতে। তৃণমূলে বিএনপি মনে করছে যে আগামী দিনে যেহেতু নির্বাচন হবেই, সেখানে তাদের ভরসার জায়গা এখন জামাতের তুলনায় বিএনপি। আগে প্রথমে তারা মনে করেছিল যে জামাত হয়তো তাদের অবলম্বন হবে, কিন্তু সর্বশেষ হাদি মৃত্যুর ঘটনার পর আবারও আওয়ামী লীগের বাসা বাড়িতে আক্রমণ, বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের পর এবং বিশেষ করে অভ্যুত্থানের দল এনসিপি জামাতের সাথে মিলিয়ে মিশে যাওয়ার পর তারা মনে করছে যে এই ইলেকশনের পরপরই মব তৈরি হবে এবং এই তরুণরা মবের নেতৃত্ব দেবে এবং তারা আরো বিপর্যস্ত হবে। এখন তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্য বিএনপিতে যোগ দিয়েছে বা বিএনপিকে সমর্থন দিয়েছে। এই অবস্থায় কিন্তু নির্বাচনের পর সরকার গঠন করুক বিএনপি বা জামাত, সেখানে কিন্তু আর আওয়ামী লীগের অবস্থান নেই। আওয়ামী লীগকে এখন একমাত্র বাঁচাতে পারে বিএনপি। বিএনপি যদি মনে করে যে একটা গণতান্ত্রিক শক্তি হিসেবে যে কোনো ফর্মে যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যায়, তাহলে জামাতের যে আগ্রাসী মনোভাব, সেই মনোভাবটাকে রুদ্ধ করা যাবে। এইরকম একটি সম্ভাবনা আছে। যদি আওয়ামী লীগ বেঁচেও ফেরে, সেটা বিএনপির হয়তো একটি প্রচ্ছন্ন সমর্থন থাকতে পারে, বিএনপি তার নিজের অস্তিত্ব রক্ষার স্বার্থে হয়তো আওয়ামী লীগকে অ্যালাউ করতে পারে। এছাড়া আওয়ামী লীগের আর কোনো সম্ভাবনা নেই। যদি বিএনপি এবং জামাত তার অবস্থানে অটল থেকে তারা দুই দল মিলে মোটামুটি একটা সমঝোতার রাজনীতির দিকে অগ্রসর হয়, তাহলে আস্তে আস্তে আওয়ামী লীগ কিন্তু বিলীন হয়ে যাবে। কারণ আওয়ামী লীগের স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে দর্শন, সেই দর্শনটা এখন বিএনপি ধারণ করছে এবং বিএনপি এটা ধারণ করেই কিন্তু জামাতের সাথে ফাইট করছে। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করতে পারে যে তাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের এই কনসেপ্ট তো বিএনপি ধারণ করছে, সুতরাং এখন বিএনপির সাথে আমাদের একীভূত হওয়ার আর কোনো সমস্যা নেই, বরং আমাদের অনেক সেফটি সিকিউরিটি দিক দিয়ে সেটা ভালো হবে। এরকম একটি পরিস্থিতি হবে। তার মানে নির্বাচন হবার পর যে রাজনৈতিক পরিস্থিতি হবে, সেই রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে আওয়ামী লীগের অবস্থা আরো ক্ষীণ হয়ে যাবে বলে অনেকে মনে করছেন। দর্শক, বাংলাদেশের ইতিহাসে সব থেকে বড় নপুংসক অর্থাৎ কাপুরুষকে জানেন? বলতে পারবেন? যারা অনেক বুদ্ধিমান, অনেক চতুর, তারা ইতিমধ্যে বুঝে গেছেন যে আমি কাকে নিয়ে কথা বলতে চাচ্ছি। এই নপুংসক আসলে কে বা কারা বা কোন সম্প্রদায় বা কোন গোষ্ঠী? যারা ধরতে পেরেছেন তারা অনেক চালাক, অনেক বুদ্ধিমান, আর যারা ধরতে পারেন নাই তাদের উদ্দেশ্যে বলছি, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী ইতিহাসে সব থেকে বড় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জামাতের এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 5 আগস্টের পর প্রথমে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিল। 5 আগস্টের পর বললে ভুল হবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগের পর 5 আগস্ট সেনাপ্রধান যখন তার
বক্তব্য দিলেন, তিনি দেশের জাতির দায়িত্ব নিয়েছিলেন। তিনি বলেছিলেন আর কোনো হামলা হবে না, দেশে তিনি একটা সুশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি দেখতে চান, দেশ স্থিতিশীল হোক। 5 আগস্ট থেকে 8 আগস্ট 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, যেহেতু সেনাপ্রধান 5 আগস্ট জাতির এবং দেশের দায়িত্ব নিয়েছিলেন। সুতরাং 5 আগস্ট থেকে 8 আগস্ট বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, বাংলাদেশে যতগুলো অপকর্ম হয়েছে, যত সব নৈরাজ্য হয়েছে, প্রত্যেকটার দায়ভার এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে স্বাভাবিকভাবে নিতে হবে। আইনের কথাই বলেন, সংবিধানের কথাই বলেন, কিংবা অন্য কোনো যুক্তিতর্ক সামনে নিয়ে আসেন না কেন, ওয়াকারকে এই দায়টুকু নিতে হবে। এটা কিন্তু এড়িয়ে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কোনোভাবেই পসিবল না। এরপর বাংলাদেশ সেনাবাহিনীর একটা চেইন অফ কমান্ড আছে। বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাপ্রধানের কথার বাইরে আসলে কোনো কিছু হয় না। সেনাপ্রধান এবং সিনিয়র অফিসাররা দায়িত্ব নিয়ে যেটা করার চেষ্টা করেন তারা সেটাই করে, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী সেটাই করে। সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ভেঙে গেছে এরকম একটা রিউমার মার্কেটে ছড়িয়ে দেওয়া হয়েছিল, সেটাতে আমরাও পা দিয়েছিলাম সেই ফাঁদে, কিন্তু সেটা আসলে সত্যিকার কথা নয়। বাংলাদেশ সেনাবাহিনীতে মুক্তিযুদ্ধপন্থী একাধিক অফিসার আছে, বাংলাদেশপন্থী আছে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির একাধিক ব্যক্তিবর্গ আছে, কিন্তু তারা সংখ্যায় অতি নগণ্য। কারণ গত 15 বছরে আওয়ামী লীগের দুর্বৃত্ত চুরবাটপারগুলো সেনাবাহিনীতে পদায়ন করেছে বড় বড় পদে, সেই জামাতি, সেই বিএনপি, সেই পাকিস্তানি ভাবাদর্শের যারা অফিসার, যারা কর্মকর্তা তাদেরকে। সুতরাং নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের যারা আছে তারা অনেকটা কোণঠাসা হয়ে পড়ে আছে, কারণ সেনাপ্রধান খোদ একটা গাদ্দার, একটা জামাতি প্রোডাক্ট, একটা জামাতের পাইটু বা জামাতের চামচা বা জামাতের দালাল, হোয়াটএভার যাই বলেন না কেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশ সেনাবাহিনী 5 আগস্টের পর সেনাবাহিনী কি করেছে আপনাদের মনে পড়ে? সাভারে শ্রমিক হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়েছিল সেনাবাহিনী, অর্থাৎ আশুলিয়াতে একটা শ্রমিককে হত্যা করেছিল এই বাংলাদেশ সেনাবাহিনী। এটা কি বাংলাদেশ সেনাবাহিনী? মোটেও না, এটা হচ্ছে পূর্ব পাকিস্তান সেনাবাহিনী। তো পূর্ব পাকিস্তান সেনাবাহিনীর উপর কি করেছে? গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে, 5 জনকে গুলি করে হত্যা করেছে এনসিপির টুকাইদেরকে প্রটোকল দিতে গিয়ে। এনসিপির টুকাইদেরকে এপিসিতে করে তাদেরকে প্রটোকল দিয়ে, প্রোটেকশন দিয়ে গোপালগঞ্জ থেকে বের করে এরপর গোপালগঞ্জে গণহত্যা চালিয়েছে সেনাবাহিনী। যতবার ওয়াকার যতবার বক্তব্য দিয়েছে আর কোনো মব চলবে না, আর কোনো প্রতিহিংসা রাজনীতি হবে না, বাংলাদেশ স্থিতিশীল হবে, বাংলাদেশ স্বাভাবিক হবে, বাংলাদেশে কেউ অস্বাভাবিক কোনো কর্মযোগে লিপ্ত হইতে পারবেন না। অনেক ধৈর্য ধারণ করেছি, আর ধৈর্য ধরতে পারবো না। সবাই ঐক্যের কথা বলেছেন, ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ এবং বিদেশের বিভিন্ন পরাশক্তি কিংবা বিভিন্ন শত্রুর থেকে নিজেকে রক্ষা করতে হইলে, নিজেদেরকে রক্ষা করতে হইলে অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অর্থাৎ মুদ্রা কথা, ওয়াকার যতবার মবের বিরুদ্ধে কথা বলেছে বাংলাদেশে তত বেশি মব হয়েছে, এবং হাসনাতের মতো ছেলে, ব্যারিস্টার ফুয়াদের মতো ছেলে সেনাবাহিনীকে নিয়ে বিভিন্ন ধরনের গালিগালাজ করেছে, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। জুলাই জঙ্গিরা স্লোগান দিয়েছে ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত। ওয়াকারকে অপমান অপদস্থ করার জন্য যা যা করা দরকার জুলাই জঙ্গিরা সবকিছু সুনিপুণভাবে সম্পন্ন করেছে। তারপরেও এই ওয়াকারের বিবেকের দণ্ড দাঁড়ায়নি। তারপরেও সেনাবাহিনীর চেইন অফ কমান্ড কখনো একবারের জন্য তাদের সক্ষমতা প্রদর্শন করেনি। কি করেছে? বারবার জুলাই জঙ্গিদের পা চেটেছে। আসলে সত্যি কথা বলতে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, এটা হচ্ছে বাংলাদেশ আর্মি, দুঃখিত পূর্ব পাকিস্তান আর্মির পলিটিক্যাল উইংস। এটা আপনারা যে কথাই বলেন না কেন, এখানে ডিপ স্টেট জড়িত, জামাত জড়িত, ইউনুস জড়িত, হোয়াটএভার। এই এনসিপি হচ্ছে গিয়া বাংলাদেশ সেনাবাহিনী, দুঃখিত পূর্ব পাকিস্তান সেনাবাহিনীর একটা পলিটিক্যাল উইংস হচ্ছে এনসিপি, কিন্তু এটা মাঠে মারা খেয়েছে। যদি পলিটিক্যাল উইংস না হতো, এদেরকে সেভ করার জন্য গোপালগঞ্জে সেনাবাহিনী গণহত্যা চালাইতো না। এটা একটা উদাহরণ বলতে পারেন, বাট এটার উপর ভিত্তি করে আমি এই ধরনের মন্তব্য করছি, ব্যাপারটা এরকম না। সেনাপ্রধানকে জানিতা করা হয়েছে, একবারের জন্যও এদের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই, উল্টো বলেছেন তারা ছোট মানুষ, তারা বড় হলে সবকিছু ঠিক হয়ে যাবে, বুঝে যাবে। অথচ আজকে 17 মাস পর সাতক্ষীরা জেলায় একটা যুবক মোটরসাইকেল চালাচ্ছিল, তার মাথায় হেলমেট ছিল না। শুধুমাত্র তার মাথায় হেলমেট না থাকার অপরাধে সেই যুবককে পিটিয়ে হত্যা করেছে বাংলাদেশ বাহিনী। যে ছেলেটি কিন্তু হেলমেট ছিল না, তার মায়ের জন্য ওষুধ আনতে গিয়েছিল। ঠিক সে সময় কল হতো যে সেনাবাহিনী, এটি আমিলে ইউনিয়নে বিকাল থেকে কল দিচ্ছিল। ঠিক সে সময় এই ছেলেটির সামনে পড়া গাড়িতে 3 জনেরা ছিল। এরপরে এদেরকে কাকবসা বাজার এলাকায় তাদের কিন্তু নৃশংসভাবে পিটিয়ে যখন নিশ্চিত হয়েছে একেবারে একটা নিচু ডোবার মধ্যে ফেলে রেখে তারা কিন্তু চলে যায়। যাদের দায়িত্ব দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, যাদের দায়িত্ব দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদার হওয়া, আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল আদৌ বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে আছে কিনা আমরা কেউ জানি না। আমাদের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, আমাদের সেই প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন আদৌ আমাদের নিয়ন্ত্রণে আছে কিনা আমরা জানি না। হতে পারে আরাকান আর্মি নিয়ন্ত্রণে নিয়ে ফেলেছে, হতে পারে মিয়ানমার আর্মির একটা অংশ সেখানে নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। তবে এইটুকু নিশ্চিত থাকেন, আরশা, আরাকান আর্মি ছাড়াও যতগুলা বিচ্ছিন্নতাবাদী সংগঠন আছে যারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তাদের অপকর্ম সংগঠিত করে, তাদের অপকর্ম চালায়, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে, সেই গোষ্ঠী তো আছেই। পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশ সেনাবাহিনী কোনোদিনও তাদের নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছে? সেনাবাহিনী কখনো তাদের আধিপত্য বিস্তার করতে পেরেছে? পারেনি। এই শুকরা এরা শুধু খাইতে জানে, রাষ্ট্রের ট্যাক্সের টাকায় দামি দামি গাড়ি হাঁকাবে, সুন্দরী নারী বিয়ে করবে, গাদায় গাদায় বাচ্চা পয়দা করবে আর নাক ডেকে ঘুমাবে। এটা হচ্ছে বাংলাদেশ, দুঃখিত পূর্ব পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম বৈশিষ্ট্য। এবং পূর্ব পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম কমান্ডার ওয়াকারুজ্জামান, আপনাকে বলছি ভালো হয়ে যান। শেখ পরিবারের জামাই আপনি, ভাইবেন না শেখ পরিবার আপনাকে সেভ করবে। বাংলাদেশের মানুষ যে কতটা জঘন্য, কতটা খারাপ, যে জাতিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এত কিছু দিয়েছেন, যে জাতির নারীকে ক্ষমতায়নের শীর্ষে নিয়ে গেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে
টেবল পর্যায়ে নিয়ে এসে পৌঁছেছেন, তাকেও কিন্তু দেশ থেকে চলে যেতে হয়েছে বাধ্য হয়ে এক প্রকার জীবন রক্ষার স্বার্থে। আর আপনি ওয়াকার কিছুই না, কেউ না। যা করছে আপনার বাহিনী, যা করেছেন, আওয়ামী লীগের উপর যে ধরনের নির্যাতন নিপীড়ন করেছেন, সাধারণ মানুষের উপর যে ধরনের নির্যাতন নিপীড়ন করেছেন, প্রত্যেকটার হিসাব কিন্তু ওয়াকার সাহেব দিতে হবে। আপনি যেই হন না কেন, যত ক্ষমতাশীল হন না কেন, যত ক্ষমতা ধরন না কেন, আপনার বাহিনীর প্রত্যেকটা অপকর্মের দায় আপনাকে নিতে হবে। কারণ সেনাবাহিনী চেইন অফ কমান্ডের বাইরে গিয়ে কোনো কিছু করে না। সেনাবাহিনী তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা না বলে কোনো ধরনের সিদ্ধান্ত নেয় না। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।